নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের ওয়ার্ল্ডের ইকুয়েশনটা এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েল অ্যাটাক করতে পারে তুর্কির ওপর, এবং এর জন্য গোটা তুর্কি দেশে একেবারে যুদ্ধের মেজাজে নিজেদের ডিফেন্সের জন্য এয়ারফোর্স থেকে শুরু করে বাকি পুরো সেনাবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। কি ব্যাপার না ব্যাপার টোটালটা আমরা বুঝে তো নেব স্টেপ বাই স্টেপ। তার আগে দেখে নিন, ইউরেশিয়ান টাইমস থেকে শুরু করে দ্য টাইমস অফ ইসরায়েল পর্যন্ত, টাইমস অফ ইন্ডিয়া তো বটেই, সবাই যেটা কন্টিনিউ লিখতে থাকছে যে ইসরায়েল হ্যাজ অ্যাটাকড 6 countries, cripple Hamas terror cell including Qatar. Will Turkey be the next? Turkey worries it could be next. কি হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা দেখুন, আপনারা মোটামুটি সকলে জানেন, তবু আমি একবার ইতিহাসটা ধরিয়ে দেবার জন্য লাস্ট 2 বছর ধরে যেটা চলছে সেটা মনে করাই। ইসরায়েলের যেদিন ওদের দেশের মেন ধর্মীয় উৎসব ছিল 2023 7ই অক্টোবর, সেই দিন হামাস জঙ্গি যারা তারা ওদের দেশে ঢোকে এবং ঢুকে নির্বিচারে মানুষকে হত্যা করে, জঙ্গিরা যেভাবে হত্যা করে, এবং ইসরায়েলের নাগরিকদের ধরে নিয়ে চলে যায় জীবিত, তাদেরকে বন্দি বানিয়ে রাখে। এরপর থেকে শুরু হয় ইসরায়েল এবং হামাসের যুদ্ধ। হামাস মাঝে মধ্যেই ইসরায়েলের দিকে রকেট লঞ্চার ছাড়ে, ইসরায়েল মাঝে মধ্যেই হামাসের ওপর অ্যাটাক করে গাজায়, ওয়েস্ট ব্যাংকে, বিভিন্ন জায়গায়। তো এই যে ব্যাপারটা চলছে, মোটামুটি গাজা ভূখণ্ডে হামাসের যা শক্তি ছিল ইসরায়েল লাস্ট প্রায় 2 বছর ধরে গুঁড়িয়ে দিয়েছে। এবং হেজবোল্লাহ যখন হামাসকে সাহায্য করছিল, আমরা দেখেছি যে পেজার বাস্ট করিয়ে হেজবোল্লাহর লিডারশিপকে ইসরায়েল রাতারাতি মেরে দিয়েছে। তো এই মুহূর্তে হামাস প্রায় কোণঠাসা, কারণ গাজার প্রচুর ভূখণ্ড ইসরায়েল দখল করে নিয়েছে। হামাসের যা যা ইনফ্রাস্ট্রাকচার ছিল গাজাতে সেগুলো বম্বিং করে গুঁড়িয়ে দিয়েছে। বাইরের কোনো দেশ থেকে হামাসকে যাতে কানেক্ট করতে না পারে তার জন্য লাইন কাট করে দিয়েছে। হেজবোল্লাহ সাহায্য করছিল, হেজবোল্লাহকে আটকে দিয়েছে ইসরায়েল। ইরান সাহায্য করছিল হামাসকে, ইরান এখন নিজেই একটু চাপে আছে ইসরায়েলের অ্যাটাকের পর। এই অবস্থায় হামাসের বিভিন্ন নেতারা তারা গাজা ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়ে আছে। ইসরায়েল এবার কি বলল? ইসরায়েল এবার পরিষ্কার বলে দিল, এলিমিনেট টেররিস্ট অর ইসরায়েল উইল। মানে ইসরায়েল ক্লিয়ারলি পৃথিবীর সমস্ত দেশকে, এই দেশটার, আপনি এই দেশটাকে সমর্থন করতে পারেন, এর বিরোধিতা করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর সাহস এটা কুর্নিশযোগ্য। এই দেশটার সাহস, ক্লিয়ার কাট চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা, এটা দেখার মতো। ওইটুকু একটা দেশ মিডল ইস্টের, সে পরিষ্কার গোটা পৃথিবীকে বলে দিচ্ছে প্রেস কনফারেন্স করে যে এলিমিনেট টেররিস্ট ফ্রম ইউর কান্ট্রি। তোমার নিজের দেশে, প্রত্যেক দেশকে বলছি, যা যা জঙ্গি আছে, যেখানে যেখানে হামাস লিডাররা আছে, তাদেরকে এলিমিনেট করো, মানে মেরে ফেলো। অর যদি না করো, আমরা ইউএনএও যাব না, আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও যাব না, আমরা ডিপ্লোমেসিও করব না, ইসরায়েল উইল, মানে ইসরায়েল উইল এলিমিনেট, না হলে আমরা গিয়ে মেরে আসবো তোমার দেশে। তো ইসরায়েল নিজের শত্রুদের নিয়ে, টেররিস্টদের নিয়ে এতটাই ক্লিয়ার যে যারা আমার দেশের ওপর অ্যাটাক করেছে ওরা পৃথিবীর যেখানে লুকিয়ে আছে, আমি সেই দেশে গিয়েই ওদের মেরে আসব। এবং এটা ইসরায়েল অফিসিয়ালি আবারও ডিক্লেয়ার করে জানিয়ে দেয়। এরপরেই আমরা দেখলাম যে ইসরায়েল কি করলো না, কাতার, লাস্ট কাতারে অ্যাটাক হলো, আমরা ভিডিও করে দিয়েছি এই চ্যানেলে। তার আগে আরো 5টা দেশে ইসরায়েল অ্যাটাক করেছে। তো টোটাল 6টা দেশের ওপর ইসরায়েল অ্যাটাক করে এলো। এবং কাতার এমন একটা দেশ যেখানে আমেরিকার বেস রয়েছে সেনাবাহিনীর, আমেরিকার সঙ্গে অসাধারণ সম্পর্ক কাতারের। ইসরায়েল বলল আমার কিছু যায় আসে না। কাতারের রাজধানী দোহাতে হামাসের লিডাররা আছে, এটা খবর আছে আমাদের কাছে, বম্বিং করে এসছি, আবার থাকলে আবার করে আসবো।
আমি ভাবি মাঝে মধ্যে ইন্ডিয়ার যদি এই স্ট্যান্ড পয়েন্ট হতো যে ইন্ডিয়াতে ঢুকে কোনো জঙ্গি কোনো নাশকতামূলক কাজ করেছে, ও যে দেশে যেখানে যা লিঙ্ক আছে ওর যেখানে পালিয়ে যাবে ওখানে গিয়ে মেরে আসবো, পরোয়া করি না কাউকে। ইসরায়েল এই স্ট্যান্ড পয়েন্ট নিয়ে চলে টেরোরিজমের এগেনস্টে। এবার কাতারের ওপর যখনই কাতারের রাজধানীতে বম্বিং করে এলো ইসরায়েল, সব থেকে চিন্তায় এই মুহূর্তে তুর্কি। কেন? কারণ তুরস্কের একদম বড় বড় অফিসার নেতা মন্ত্রীদের সঙ্গে হামাসের লিডারের কিন্তু প্রকাশ্যে সেই ছবি আছে, বহুবার মিটিং চলেছে। হামাসের লিডাররা তুর্কিতে আশ্রয় নিয়েছে, শেল্টার পেয়েছে, মিটিং চলেছে, এটা সারা পৃথিবী জানে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার আমাদের সবার মনে যে প্রশ্নটা আসে যে আচ্ছা, কোনো একটা দেশে গিয়ে ইসরায়েল যখন অ্যাটাক করবে তাহলে তো ওই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে, ওই দেশের ওপর অ্যাটাক, ওই দেশও তো পাল্টা এবার ইসরায়েলের বিরুদ্ধে অ্যাটাক করতে পারে। ইসরায়েল এই থিওরিটাকেই প্রথমেই ক্যান্সেল করে দিয়েছে। ইসরায়েল প্রথমেই বলে দিয়েছে আমরা কারো সার্বভৌমত্বে আঘাত করছি না। ইসরায়েল কি বলেছে, দেখুন কোনো দেশে হামাসের জঙ্গিরা লুকিয়ে আছে, এবার সেই দেশের তো দোষ নয়, তারাও হয়তো জানে না, জানলে কি আর লুকিয়ে থাকতে দিত, তোরা তো জানতে পারছে না, আমরা গিয়ে ওই জঙ্গিদের যেখানে ডেস্টিনেশন লোকেশন সেখানে বোম মেরে আসছি, আমরা ওই দেশের এগেনস্টে নই, ওই দেশের মিলিটারির এগেনস্টে নই। ওয়াও, ইন্ডিয়া যদি এই স্ট্যান্ড পয়েন্টটা রাখতো পাকিস্তানের এগেনস্টে, যে না না না, পাকিস্তান কি সুন্দর ফুটফুটে সুন্দর একটা একদম ইনোসেন্ট বাচ্চা, আমাদের প্রতিবেশী, এই 1947 জন্ম হলো, ওদের কোনো দোষই নেই, ওরা জানেই না কোথায় জঙ্গি আছে। হ্যাঁ, যেখানে যেখানে আছে ইন্ডিয়া জানে, এবং ওখানে ওখানে একদম বিস্ফোরণ ঘটিয়ে আসবে ইন্ডিয়া। তো এরা থিওরি এদের মতো প্রতিষ্ঠা করে দিয়েছে যে না না, কোনো দেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, ওই দেশ জানে না বেচারা, ওই জন্য আমরা গিয়ে মেরে আসছি, আমরা তো জানি। এবার তুর্কির ভয় শুরু যে ভাই নেক্সট টার্গেট তাহলে আমরা, কারণ এরদোগান তুর্কির যে প্রেসিডেন্ট, চূড়ান্ত ভারত বিরোধী লোক, এবং অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে মনে আছে তো ড্রোন দিয়ে হেল্প করেছিল এই তুর্কি। এই তুর্কি এবং তুর্কির প্রেসিডেন্ট এরা দীর্ঘদিন প্যালেস্টাইনের সাপোর্টার, এবং প্যালেস্টাইনের সাপোর্টার তাতে অসুবিধা নেই, ভারতবর্ষ বহুবার স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে। জাস্ট কদিন আগেই ভোট হয়েছে, ভারতবর্ষ বলেছে হ্যাঁ প্যালেস্টাইন রাষ্ট্র থাকা উচিত, কিন্তু হামাস মুক্ত, এটা ভারতবর্ষের স্ট্যান্ড। যে কোনো দেশ কাউকে দখল করে নেবে এটা ঠিক না, প্যালেস্টাইনেরও থাকা উচিত, কিন্তু হামাস মুক্ত প্যালেস্টাইন, হামাস থাকবে সেটা চলতে পারে না। তো আর তুর্কি কি করে, তুর্কি প্যালেস্টাইনকে হামাস শুদ্ধ সাপোর্ট করে, সেই হামাস যারা কিনা চায় ইসরায়েলের ধ্বংস, ইসরায়েলের প্রত্যেকটা নাগরিকের মৃত্যু। অতএব ইসরায়েল তো ছাড়বে না হামাসকে, এবং হামাসকে সাপোর্ট করে আমাদের এরদোগান, তুর্কির প্রেসিডেন্ট। তো এরদোগানের এবার চাপ শুরু, এবং হামাসের অফিসাররা বড় বড় নেতৃত্ব তারা তুর্কি ভিজিট করে মাঝে মধ্যেই, এবং ওখানে বসবাস করে। তুর্কি হামাসের পুরো ফান্ড রেজ থেকে শুরু করে রিক্রুটমেন্ট পর্যন্ত হামাসের জঙ্গির বাহিনীতে পুরো সাহায্য করে। তো তুর্কির তো মাথায় হাত যে এবার তো আমরা গেলাম, ইসরায়েল তো আমাদের ছেড়ে দেবে না, কারণ ইন্ডিয়া নয় যে কারি নিন্দা করে ছেড়ে দেবে, ইসরায়েল বলবে কারি নিন্দা ফিন্দা ছাড়ো, যাবো অ্যাটাক করবো, উড়িয়ে দিয়ে চলে আসব। এইবার কথা হচ্ছে যে আপনাদের সবার মনে যে প্রশ্ন আসছে যে ভাই কাতারের ওপর ইসরায়েল বম্বিং করে চলে এসছে ইজ ওকে, বাট তুরস্কের ওপর কি করে বম্বিং করবে? তুরস্ক তো ন্যাটোর সদস্য, ইউএসএ আছে ন্যাটোর মধ্যে, পুরো ইউরোপ আছে ন্যাটোর মধ্যে, ন্যাটোর আর্টিকেল 5 তো এনঅ্যাক্ট হয়ে যাবে। আর্টিকেল 5 কি লেখা আছে? কদিন আগেই আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি যে একটা দেশের ওপর আক্রমণ মানে ন্যাটোর সব দেশের ওপর আক্রমণ, এটা মেনে নেওয়া হবে, এবং সব দেশ একসঙ্গে অ্যাটাক করবে আক্রমণকারী দেশকে। তার মানে পুরো ন্যাটো কান্ট্রি তারা একসঙ্গে ইসরায়েলকে অ্যাটাক করবে। কিন্তু
এইটা আপনার মনে হতে পারে যে তাহলে ইসরায়েল এই ভয়ে তুর্কিকে ছেড়ে দেবে, এবং তুর্কি তার যে আর্মি বা মিলিটারির সাইজ, সেই সাইজটা কিন্তু যথেষ্ট বড়, কাতারের মতো ছোট না। তো ইসরায়েল ভয় পাবে? পাবে না। কেন পাবে না? পর পর পয়েন্ট বাই পয়েন্ট বলে দিচ্ছি। দেখুন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার সঙ্গে বৈঠকের পর আবার কদিন আগে বলেছে আমরা ছাড়বো না কাউকে, হামাসের কোনো লিডারকে। এবং ইসরায়েল যাই করে আপনারা ধরে রাখবেন সেটা ইউএস এর পুরো সাপোর্টে হচ্ছে। ইসরায়েল ইজ নাথিং বাট দ্য সাপোর্ট অফ ইউএসএ। তো উইদাউট ইউএসএর সাপোর্ট ইসরায়েল কোনো স্ট্যান্ড নিতেই পারে না। ইউএসএ পুরোপুরি ইসরায়েলের পক্ষে চলে যাবে, ন্যাটো জাস্ট একটা সার্কাস হয়ে থেকে যাবে, ন্যাটো কিচ্ছু করবে না, কিচ্ছু করতে পারবে না, কারণ ইউএসএ ইসরায়েলের পক্ষে। ন্যাটো জাস্ট থিওরিতেই থেকে যাবে, বাস্তবে লাগু হবে না। সেকেন্ড, ইসরায়েলের বিরুদ্ধে তুর্কি ভাবছে আমার তো বিশাল মিলিটারি, তুর্কির মিলিটারি যথেষ্ট স্ট্রং, ঠিক আছে, তুর্কির এয়ারফোর্স কি আছে? ইসরায়েল তো বম্বিং করবে এয়ারফোর্স দিয়ে। তুর্কির এয়ারফোর্সের অবস্থা তো পাকিস্তানের থেকেও খারাপ। তুর্কির কাছে কি আছে? F-16 আছে আর F-4 আছে। F-4 মনে হয় তাও একটা আছে, সেই পুরনো দিনের। ইসরায়েল তো অ্যাটাক করবে F-35 দিয়ে। তো ইসরায়েলকে আটকাবে কি করে তুর্কি? নেক্সট কথা, তুর্কির কাছে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। আমাদের কাছে যেমন S-400 আছে, ভালো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেটা F-35 কে বা কোনো রকেট লঞ্চার বা বম বা মিসাইলকে আটকাতে পারবে। তো তুর্কির এয়ার ডিফেন্স অবস্থা খুব খারাপ। এবার দেখার যে তুর্কির ওপর অ্যাটাকটা কখন হয়। আমি কিন্তু বলবো যে টাইমিং খুব ইম্পর্টেন্ট হবে এক্ষেত্রে, এবং এই মুহূর্তে তুর্কি যেরকম ভয় পেয়ে আছে এই অ্যাটাক হলো, অ্যাটাক হবে না। কারণ দেখুন, তুর্কি পুরো দেশটা এই মুহূর্তে হাই অ্যালার্ট মোডে আছে। ওদের F-4 এবং F-16 ধরে রাখুন অল টাইম পাইলট বসেই আছে রোটেট করে করে, যে ভাই আমার ছুটি হচ্ছে, তুই আয়, এসে বস। কোন সময় উঠতে হবে, কোন সময় দৌড়াতে হবে যুদ্ধে কেউ জানে না। তো যখন কোনো দেশ হাই অ্যালার্ট মোডে রয়েছে, ইসরায়েল এতটা বোকা নয় যে সেই সময় অ্যাটাক করতে যাবে। ইসরায়েল ওয়েট করবে যে ওদের হাই অ্যালার্ট মোড থেকে ওরা বেরিয়ে আসুক। কারণ আপনি হাই অ্যালার্ট মোডে কতক্ষণ থাকতে পারবেন? কিছুদিন, কিছু সপ্তাহ, কিছু মাস পর আপনার অ্যালার্টনেস কমবেই কমবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং হাই অ্যালার্ট মোডে থাকার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হয়, প্রচুর আর্মি পার্সোনেল নিয়ে আসতে হয়, ওই সময়ের জন্য আর্মিদের ছুটি ক্যান্সেল করতে হয়, প্রচুর সফটওয়্যার লাগাতে হয়, আপনার প্রচুর রাডার লাগাতে হবে ইমিডিয়েট বেসিসে, দেশের পুরো ফোকাস রাখতে হবে ওইদিকে, অনেক অর্থনৈতিক খরচ আছে। সেটাও একটা দেশ লং টার্ম টানতে পারে না। ইসরায়েল ওয়েট করবে পারফেক্ট টাইমিং এর জন্য। তাই আমার মনে হয় না যে কয়েক সপ্তাহের মধ্যে অ্যাটাক হবে, বাট অ্যাটাক হবে। কারণ তুর্কি হামাসকে প্রকাশ্যে সাপোর্ট দিয়েছে আর ইসরায়েল ছাড়বে না। কারণ ইসরায়েলের আপনি অতীত ইতিহাস দেখে নিন, অলিম্পিকে ইসরায়েলের 11 জন অ্যাথলেটকে মারা হয়েছিল, জঙ্গিরা মেরেছিল। ওই 11 জনকে যে জঙ্গিরা মেরেছিল তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছিল। ইসরায়েল খুঁজে খুঁজে ওদের পৃথিবীর কোনায় কোনায় গিয়ে সেখান থেকে বের করে মেরে এসেছিল। ইসরায়েল ছাড়ে না, ইসরায়েল ক্ষমা করে না। ইসরায়েলের বিদেশ নীতি এতটাই স্ট্রিক্ট। তো তুর্কি শেষ কবে সেটা দেখার অপেক্ষায়। এবং তারপর আরেকটা জিনিস দেখতে হবে যে ওআইসি দেশগুলো তখন কি করে। ওআইসি দেশ মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, যে সমস্ত ঘোষিত মুসলিম রাষ্ট্র আছে, মূলত এই সমস্ত দেশগুলো মিডল ইস্টেই রয়েছে। এরা কি সবাই তুরস্কের পাশে এসে দাঁড়িয়ে ইসরায়েলকে অ্যাটাক করবে? কারণ তুরস্ক এই মুহূর্তে মুসলিম ওয়ার্ল্ডে একটু ধর্মীয় সুরসুরি দিয়ে নেতা টেতা হতে চাইছে, এবং ইসরায়েলের একটা অ্যান্টি ইসলাম স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। যদিও ইসরায়েল বলে যে আমরা অ্যান্টি ইসলাম নই, আমরা অ্যান্টি টেরোরিস্ট। তো আমরা কি করতে পারি, আমাদের দেশে যারা টেরোরিস্ট অ্যাক্টিভিটি করছে তারা ইসলাম ধর্মাবলম্বী, তো সেটার সঙ্গে আমাদের কোনো সমস্যা বা কানেকশন বা থিওরি কিছুই নেই, এটা ইসরায়েল বলে। এইবার যতদূর জিওপলিটিক্স বুঝি, এটা এখনো 3-4 মাস পরেই দেখা যাবে বলে আমার বিশ্বাস। ওআইসি কান্ট্রিগুলো জাস্ট চুপ করে যাবে, তুরস্কের পাশে কেউ দাঁড়াবে না।
কারণ সবাই জানে ইসরায়েল মানে ইউএসএ, ইউএসএর বিপক্ষে গিয়ে দাঁড়াবে এরকম বোকা এই মুহূর্তে পৃথিবীতে কেউ নেই, এবং বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলো যাদের টেকনোলজি নেই, অস্ত্রশস্ত্র নেই, আপডেটেড আধুনিক যুদ্ধের জন্য যারা রেডি নয়, তারা ইউএসএর এগেনস্টে দাঁড়াবে না, দাঁড়াতে পারবে না। এবং যেখানে আরবের মারাত্মক ভালো সম্পর্ক ইউএসএর সঙ্গে, তো ওআইসি কান্ট্রি এক হয়ে তুরস্কের পাশে দাঁড়াবে, এটা জাস্ট স্বপ্নই থেকে যাবে। জিওপলিটিক্স ওই আবেগ দিয়ে চলে না, জিওপলিটিক্স হিসেব দিয়ে চলে, এবং যে হিসেবে একদম ফাইনেস্ট ব্রেনরা প্রত্যেকটা দেশের ক্লিনিক্যাল কাটাছেড়া করে হিসেব করেন। ঠিক আছে, তো বাংলাদেশের কিছু পেজে দেখছিলাম যে তুরস্কের পাশে দাঁড়িয়ে সমস্ত ইসলামিক দেশগুলো নাকি লড়াই করবে ইসরায়েলের সঙ্গে। বাংলাদেশি কওমি মাদ্রাসায় পড়া লোকজনের বোধবুদ্ধি জিওপলিটিক্স বুঝে যাবে এমনটা আশা করা যায় না। তো এই আবেগ নিয়ে, এই দিবাস্বপ্ন নিয়ে ওদের থাকতে দিন, জিওপলিটিক্সে এমনটা হবে না, হয় না। এবং দেখুন, ইসরায়েলের মেন অস্ত্র হচ্ছে মোসাদ। মোসাদ হচ্ছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা, যেমন ভারতবর্ষের R&AW, আমেরিকার CIA, পাকিস্তানের ISI। এবং মোসাদ হচ্ছে সারা পৃথিবী বিখ্যাত গুপ্তচর সংস্থা, যাদের ইন্টেল সারা পৃথিবীর যে কোনো সংস্থাকে টক্কর দিতে পারে। ইন্টেলিজেন্স, ইনফরমেশন, যে কোনো জায়গায় সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে ওদের কাছে ইনফরমেশন চলে আসে। পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ওদের এজেন্ট বসানো আছে। তো মোসাদ ইন্টেলের জন্য ওয়েট করবে, পারফেক্ট টাইমিং, কোথায় আছে হামাস লিডাররা তুরস্কে, সেখানে গিয়ে মোসাদ হিট করবে। এবং ভারতবর্ষও কিন্তু, আমি কালকের ভিডিওতেও যেখানে সিসিসি নিয়ে আলোচনা করছিলাম আপনাদের দেখিয়েছি, ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে আরও আপডেটেড করার জন্য জোর দিচ্ছে এআইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিউচার এআই। এবং যেহেতু এআই ইজ দ্য ফিউচার, এবং আপনারা প্রচুর মানুষ, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার 13 তারিখ তো এআই কোর্স শুরু হয়ে গেছে অনলাইনে, কিন্তু আমরা এনরোল করতে পারিনি, কিছু করা যাবে? ইয়েস, প্রত্যেকবার যেভাবে আপনাদের হেল্প করেছি, এবারও আমি হায়ার ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছি যে জাস্ট 24 ঘন্টার জন্য এআই কোর্সের এনরোলমেন্ট ওপেন করে দেওয়া হোক। দুটো ক্লাস হয়েছে 13 তারিখ আর 14 তারিখ, সেই দুটো ক্লাসের রেকর্ডেড দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আর যেহেতু শনি রবি ক্লাস হয় উইকেন্ডে, নেক্সট কামিং শনিবার থেকে আপনারা পুরো লাইভ ক্লাস করবেন যারা এই 24 ঘন্টায় এনরোল করছেন। যারা জানেন না তাদের বলে দিই যে বাংলা ভাষায় আপনাদের এই এআইটা শেখানো হবে। বাড়িতে বসে আপনি অনলাইনে শিখতে পারবেন, কোথাও যাওয়ার দরকার নেই আমাদের অফিসে অফলাইনে। অনেক এআই কোর্স হয় সারা ভারতে, সেগুলো না তো বাংলায় এবং সেগুলো না তো সার্টিফিকেট কোর্স। এই কোর্স সাকসেসফুলি কমপ্লিট করার পর আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এবং এখানে পুরো বিগিনারদের জন্য কোর্স, আপনার কোনো গ্র্যাজুয়েশন থাকতে হবে, সায়েন্স নিয়ে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। মাধ্যমিক পাশ করে থাকলেও যদি এআই শেখার আপনার ইচ্ছে থাকে আপনি শিখতে পারবেন। বিগিনারদের কোর্স, কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার নেই। ফ্যাকাল্টি কারা? সঞ্জয় স্যার, সোহিনী ম্যাম, যাদের 20 বছরের কর্পোরেট এক্সপেরিয়েন্স, এআই কোম্পানির প্রতিষ্ঠাতা, নিজেরা ফাউন্ডার, তারা পড়াচ্ছেন। ইন্ডিয়ার বেস্ট ব্রেন বলা চলে এআই এর জগতে। এবং এই কোর্সের মধ্যে আপনাদেরকে মিনি প্রজেক্ট করানো হবে, কেবল থিওরি শিখিয়ে ছেড়ে দেওয়া হবে না, হাতে কলমে আপনারা কাজ শিখবেন। এবং এই লেভেলের কোর্সের ফিজ গোটা ভারতবর্ষে তো 1.5 লাখ টাকা মতো, আমাদের এখানে স্যার 50,000 না, সামনে থেকে 1 কাটলাম, এদিক থেকে 0 কাটো, 5,000 টাকার মধ্যে আপনার গোটা ফিজ কমপ্লিট হয়ে যাবে। তো কোর্স 13ই সেপ্টেম্বর শুরু হয়েছে, শেষ হবে নভেম্বরের এন্ডে। আর নভেম্বরের এন্ডে গিয়ে আপনি নিজের বেটার ভার্সন দেখতে পেয়ে যাবেন। আপনি গ্রাফিক্সের কাজ করুন, আপনি ব্যবসা করুন, আপনি কন্টেন্টের কাজ করুন, আপনি টিচার হন, আপনি নতুন চাকরি খুঁজছেন, আপনি কোনো পোস্টে চাকরি করছেন, প্রমোশন চান, যাই করতে যান না কেন পৃথিবীতে, এআই ইউজ করা শিখে নিলে আপনি যে ফিল্ডে আছে সেই ফিল্ডেরই কাজটা আরো নিখুঁত করতে পারবেন, আরো বেটার করতে পারবেন, আরো দ্রুত করতে পারবেন, আরো বেশি করতে পারবেন। আর আপনি আপনার ব্যবসায় বা চাকরিতে নিখুঁত,
দ্রুত, বেশি, বেটার কাজ করতে পারলে বেশি ইনকাম হবে, কোম্পানিতে চাকরি করলে প্রমোশনই হবে, নতুন চাকরি খুঁজতে চাইলে চাকরি পাওয়ার স্কোপ অনেক বেড়ে যাবে। তো এটা কোনো নির্দিষ্ট কারোর জন্য না, এটা সকলের জন্য, সকলে শিখতে পারবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে দয়া করে ফোন বা মেসেজ করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবেন, আর কিচ্ছু লিখতে হবে না। আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, আপনি ওই লিঙ্কটায় ক্লিক করলেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি দুটো অডিও দেব, দুটো অডিও শুনে নিয়ে 24 ঘন্টার মধ্যে এনরোল করে নিন। 24 ঘন্টা আপনার কাছে টাইম আছে। অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।